আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওটা একই সাথে তোমার এইচএসসি ব্যাচ এবং সেকেন্ড টাইমার্স যারা আসো, যারা শিক্ষার সাথে জড়িত, সবার জন্য সেম ভাবে ইম্পর্ট্যান্ট। সম্প্রতি ব্রাইট স্কুল নামক একটা স্কুল অ্যান্ড কলেজে একটা ঘটনা ঘটছে, ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবা যে ওইখানে চেয়ারম্যানের, স্কুলের যে চেয়ারম্যান ছিল, সেই চেয়ারম্যান ক্লাস 10-এ পড়া একজন স্টুডেন্টকে, একটা ছাত্রীকে নাম্বার কম পাওয়া বা ফেল করার কারণে মারাত্মকভাবে অপমান করে। ইভেন তার বিরুদ্ধে আরো অনেক অ্যালিগেশনস আছে যে সে গায়ে হাত তুলে মারে। এগুলি আমরা স্কুল লেভেলেও মানে অনেক ফেস করে আসছি। শুধু তাই না, তোমার না স্কুলে না গেলে কড়াকড়ি, বাপ মা ডাইকে আইনে অপমান করা, তারপরে তোমার হইতেছে জরিমানা করা, এবং ওদের বলে পাস মার্কও বলে সব স্কুলে পাস মার্ক 33, ওই জায়গায় বলে পাস মার্ক 50 নাকি 60, যাই হোক। মানে এরকম কোনো দুর্নীতি মূর্নীতি নাই যে এই লোক করে নাই। তো এরপরে যখন ওই মেয়েটা নাম্বার কম আসার কারণে, একটা ইয়াং এজের মেয়ে, ওর মধ্যে এখনো সেই ম্যাচুরিটি আসে নাই যে হোয়াট ইজ লাইফ বা লাইফে এইসব জিনিস যে আসলে বিষয় না, ওই লাইফ ওই ওই এজে কারোরই আসে না, আমারও ছিল না, তোমারও নাই। তো ও যখন খুব নাম্বার খারাপ পাওয়ার কারণে যখন ও খুব ওকে খুব অপমান করা হয়েছে, ওর ফ্যামিলির কে অপমান করা হয়েছে, ও আর এটা নিতে পারে নাই। আর আমাদের বাংলাদেশের ফ্যামিলিগুলো তো খুব ধরো সফিস্টিকেটেড, ধরো না, তাই না? মানে ধরো নাম্বার পান থেকে চুন খসলেই বিশাল বড় বড় কথা শোনায়, তোরে জন্ম দিয়া পাপ করছি, তোরে শুধু শুধু পড়াইতেছি, এতগুলা টাকা নষ্ট, কি করিস, ওই ছেলে ওই মেয়ে ওই সব করে, হ্যাঁ। তো বাবা মা হয়তো বা কিছু কথাবার্তা শোনাইছিল কি, যাই না, জাস্ট আমি বলতেছি। কিন্তু ওই মেয়েটা আর নিতে পারে নাই, নিতে না পারে সুইসাইড করছে। এবং থ্যাঙ্কস টু দোজ গাইস, যে ওই সব ওই স্কুলের পোলাপান পরে যায়া চেয়ারম্যানদের অবরুদ্ধ করে, মানে ওরা চেয়ারম্যানদের পুলিশ নিয়ে যাইতেছিল, অবরুদ্ধ অবস্থা থেকে পুলিশের কাছ থেকে ছিনায় নিয়ে এসে পিটাইছে। এবং হ্যাটস অফ টু দেম, ওরা আসলে ওইখানে পিষে ফেলানো উচিত ছিল সত্যিকার অর্থে। তো যেই মারাটা মারছে, মনটা খুশি হয়ে গেছে। তো কথা হইতেছে বাংলাদেশের সিস্টেমে, বাংলাদেশের টোটাল এডুকেশন সিস্টেমে এই যেই একটা মাস লেভেলের ইয়াং জেনারেশন ফ্রাস্ট্রেটেড হয়ে যাইতেছে, এটার মেইন কারণ বললাম আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা। আরও যদি ভাঙ্গে বলি, আমাদের দেশের স্কুল কলেজ, আমাদের দেশের অ্যাডমিশন ব্যবস্থা, আমাদের দেশের ভার্সিটিগুলা, এইটা বললাম ম্যাক্সিমাম 90% দায়ী হইতেছে এই প্রতিষ্ঠানগুলা। বাকি 10% দায়ী হইতেছে ওই স্টুডেন্ট এবং স্টুডেন্টের বাপ মা, স্টুডেন্টের এনভায়রনমেন্ট। আমি তোমার একটা কথা বলি, কথাটা শুনলে হয়তো অনেকে খারাপ লাগতে পারে। আমাদের স্কুলে কারা পড়ায়? ধরো আমি একটা পাবলিক, বাংলাদেশের সেকেন্ড টপ মেডিকেলে পড়াশোনা করতেছি, আলহামদুলিল্লাহ, এখানে আমার ফ্লেক্স নেওয়ার কিছু নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি তো স্কুলে যাইনি, স্কুল থেকে টিসি খাওয়া লোক, স্কুলে ফেল করা লোক, কথাটা বুঝো। এবং স্কুলে আমি খুব বেতের বাড়ি খাইছি, স্কুলে আমার অনেক অপমান করা হয়েছে। তারপরে হচ্ছে প্রফেসরের ছেলে ফেল করছে, এটাও বলা হয়েছে। যারা বলছে, যে টিচাররা বলছে, ওরা কি করে? ওরা হইতেছে এই যে সব তোমার ধরো ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাশ করে জীবন হইতেছে কিচ্ছু করতে পারে নাই শেষ পর্যন্ত। সরি টু সে মানে একটা ফ্রাস্ট্রেটেড সোল, জীবনে কিচ্ছু করে খাওয়ার যুক্ত নাই, জীবনে কোনো সৎ সাহস নেওয়ার যুক্ত নাই, এডুকেশনালি তারা ফেইল্ড। তারা আসছে, একটা চাকরি লাগবে, সংসার হইছে 15, 20, 30 হাজার টাকার বেতনে, নাহলে তো সংসার চলবে কেমনে? সরকারি অথবা বেসরকারি স্কুলে চাকরি করতেছে। আমাদের বাবা মার এটা বোঝা উচিত যে আপনি একটা ছেলেকে স্বপ্ন দেখতেছেন, আপনার ছেলে ডাক্তার হবে, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, অনেক বড় একটা লোক হবে, কিন্তু আপনার ছেলে মেয়েকে আপনি কালচার করতে দিতেছেন কাদের? দোজ শিটস, মানে দোজ পিচ অফ শিটস, একদম টোটালি শিট। বাংলাদেশের এডুকেশনে হাই স্কুল লেভেল পর্যন্ত একদমই শিট টাইপের লোকজন এখানে চলে আসছে। আমি নিজে ভুক্তভোগী। আমি ফেল করছি 3 সাবজেক্টে। 3টে সাবজেক্ট আমার প্রাইভেট পড়ার কথা ছিল, আমার উনাদের পছন্দ হয় না দেখে আমি প্রাইভেট পড়িনি, যদিও আমি পরে পড়া লাগছে পাশ করার খাতিরে, বাট আমি প্রাইভেট পড়ছিলাম না, যার কারণে আমার ফেল করছে। এবং খাতা দেখতে গেছে, পাপার খাতা দেখায় নেই। কলেজ লেভেলে এসে জায়গাটা কি হয়ে যায়? কলেজ লেভেলে জায়গাটা হয়ে যায় হইতেছে
ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট টিচার দেখা গেছে কোয়ালিটি সম্পন্ন, বাকি 50% বাংলাদেশের এখনো সেই উন্নত জায়গায় পৌঁছায় নাই। এবং কলেজে এসে শুধু এক শিক্ষা ব্যবস্থাটা শিক্ষক বা মানুষ বা এনভায়রনমেন্ট শুধু দেয় না, সাথে আমাদের শিক্ষা ব্যবস্থাটা অনেক বেশি ঘাড়ে চেপে ধরে। কারণ তুমি আসলে কলেজে উঠে দেখো ভাস্ট লেভেলের সিলেবাস, এতগুলা বই, এই বই সেই বই, তোমার আবার 24টা অধ্যায় দিছে বায়োলজির, 21টা অধ্যায় দিছে ফিজিক্স, 10টা অধ্যায় দিছে কেমিস্ট্রির, নাই কোনো সেভাবে কোনো সিস্টেম, মানে কোনো ধরনের তোমাকে যে পাশ করায় নিয়ে আসতে হবে, ভালো একটা রেজাল্ট তোমাকে করাইতে হবে, সেটার বদলে তোমাকে কিভাবে ফেল করানো যায়, কিভাবে তোমার হইতেছে তুমি যেন চান্স না পাও, সেই ব্যবস্থাটা হচ্ছে বাংলাদেশে করা আছে। কারণ বাংলাদেশে পাবলিক ভার্সিটিতে সিট নেই। এবং যখন তুমি অ্যাডমিশনে আসো তখন হচ্ছে, এবং হাত মানে তুমি জাস্ট টাইম দাও 2-3 বছর পোলাপান হইতেছে অফলাইন কোচিং গুলোর বিরুদ্ধে মব করা শুরু করবে। মব বললে ভুল হবে আসলে, মানে কি বলবো, মানে ভয়েস ওঠানো শুরু করবে। সরি টু ইউজ দ্য ওয়ার্ড মব। কারণ কি? কারণ এই কোচিং গুলা ভালো, তারা চেষ্টা করে সার্ভিস যতটুকু দেওয়ার, কিন্তু আপনি একটা জিনিস বোঝেন, আপনি সার্ভিস দেন, আপনি সব কিছু করেন, কিন্তু আপনি একটা স্টুডেন্টকে ওই টাইমে, ওই সেন্সিটিভ টাইমে, অ্যাডমিশনের 3 মাস সময়ে আপনি একটা স্টুডেন্টকে ডিমোটিভেটেড করতে পারেন না। ধরো একটা ছেলেকে একটা কোচিং সেন্টার ডাকলো, সেটা হইতে পারে রেটিনা উন্মেষ, যা ইচ্ছা হোক, আর মেডিকো, যা ইচ্ছা হোক, বড় বড় কোচিং সেন্টার হোক, যাই হোক, বা ধরো আমার কোচিং সেন্টার আমি ডাকছি, কেন আমি বললাম যে তুমি বাবা মা নিয়ে আসো, তোমার নাম্বার ভালো হচ্ছে না, আর আমি আরো কয়েকজন গার্জিয়ানকে ডাকছি। এরকম ধরো একটা ব্যাচে ধরো 100 জন পড়লে তার মধ্যে 10টা স্টুডেন্ট টপ করে বা চান্স পাওয়ার মতো থাকে, বাকি 90 জন স্টুডেন্ট বললাম মানে বিলো অ্যাভারেজ কোয়ালিটি, তার মধ্যে ধরো 40টা থাকে অ্যাভারেজ, বাকি 50টা থাকে বিলো অ্যাভারেজ। এই 50টা দিয়েই বললাম তাদের ব্যবসা চলে, আমার ব্যবসা চলে। যারা চান্স পায় তাদের নিয়ে ব্যবসা নাই ভাই, কারণ চান্স পাবে 5,000, কিন্তু বাকি যে 95,000, টোটাল 1 লাখ পরীক্ষা দিলে বাকি যে 95,000, ওদের কাছে কোর্স বেচাই বললাম। অফলাইন বলো, অনলাইন বলো, আমি বলো, যাবতীয় যত কোচিং সেন্টার আছে অনলাইন অফলাইন এডটেক, সব জায়গায় বললাম এই যারা চান্স পায় না ওদের কাছে কোর্স বেচাই বলে আমাদের ব্যবসা চলে। ঠিক আছে, আমি খাই ওই বেচে, এটা হচ্ছে বাংলা কথা। এখন কি করলাম, আমার এটা নিয়ে কোনো সমস্যা নাই, যার চান্স পাওয়ার, যে পড়তে ভালো সে চান্স পাবে। বাট আমি কি করলাম, একটু ফ্লেক্স নেওয়ার চেষ্টা করলাম। আমি হচ্ছে ওকে, আমার তো স্টুডেন্টের ব্যাচ জমাল লাগবে, আমার তো ক্লাসে দেখতে হবে যে আমার অনেক স্টুডেন্ট আসছে, হ্যাঁ, তাহলে তো আমার কোচিং থাকবে না। তাহলে আমি ওদেরকে প্রেশারাইজ করার চেষ্টা করলাম, গার্জিয়ান রাখলাম, গার্জিয়ানকে অপমান করলাম, আপনার ছেলে তো চান্স পাবে না, আপনার মেয়ে তো চান্স পাবে না। স্টুডেন্টকে অপমান করলাম, তুমি কি করছো এতদিন, তুমি 2 বছর ধরে কি করছো, কি পড়ছো না পড়ছো। অথচ ওই একটা স্টুডেন্ট যে আসলে তার কতটা খারাপ অবস্থা থেকে সে উঠে আসছে, মেডিকেল প্রিপারেশন যারা নিচ্ছে বা নিতে চাইতেছে, এদের তো মানসিক শক্তি মানে সেলুট করার মতো। কিন্তু কোচিং গুলা কি করবে, নাম্বার পাঠাবে, প্রথমে নাম্বার নিয়ে প্যানিক করবে, তুমি ক্লাস কোচিং কেন করতেছো না, 2-2.5 ঘন্টা বইয়ে বসে কেন থাকতেছো না, তাদের কাছে পরীক্ষার নাম্বার কেন কম আসতেছে, তারপর আবলা সাবলা সব পড়াবে, সব বলবে যে তোমার এইটা পড়তে হবে, ওইটা পড়তে হবে, ওইখান থেকে কমন, এইখান থেকে কমন। দুঃখজনক কথা, গত বছর জীবনে আমি উদ্ভাস বা উন্মেষে এই কথা বলতে এখানে কমন বলা লাস্টের দিকে একটা কি বই বের করে যান, সম্ভবত কি একটা বই, এখানে এমসিকিউ দেওয়া থাকে, বইটা আমার একদম জঘন্য লাগছে। আমি বললাম উন্মেষের মাস্টারের কড়া ফ্যান, আমি বললাম উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংক সবাই রেখে কিনাইছি, সবাই সলভ করাইছি, বাট উন্মেষ গত গত বছর কি করলো, বলো যে এখান থেকে কমন 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 কমন। আলটিমেটলি কি হলো ভাই, কমন এর গ্যারান্টি কেউ দিতে পারে না, আবার কমন সবাই দিতে পারে কথা বলতে গেলে। এখন এই যেই একটা ফ্রাস্ট্রেটেড জেনারেশন, সেই স্কুল লেভেল থেকে যে বুলিং এর শিকার হয়ে আসতেছে, কিংবা যেই ছেলেরা বা যেই মেয়েরা অ্যাডমিশনের টাইমে আসে জীবনের ফার্স্ট একটা ধাক্কা খাইছে, স্পেশালি সেকেন্ড টাইমার্স যারা আসো, ওদের মধ্যে তো এই ম্যাচুরিটি এখনো জন্মায় নাই ভাই, যে জীবনে নাম্বার মানেই সব না। আমি অনেক ধাক্কা খাইতে 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 এই ম্যাচুরিটি অবস্থায় আসছি। স্টিল নাও পরীক্ষা খারাপ হইলে মানে মনে হয় যে নিজেরা শেষ করে দিই। আর সবসময় আমি তোমার একটা কথা বলতেছি, যারা মেডিকেলে ভর্তি হইতে চাও, বা একাডেমিকে পড়াশোনা করতেছো, বা যেই লাইন ইঞ্জিনিয়ারিং যাইতে চাও, ভার্সিটি লাইনে যাইতে চাও, সেটা হইতেছে তুমি বললাম পারফেক্ট না, এবং তুমি জীবনের কোনো না কোনো জায়গায় যায় ব্যর্থ হবা, এটা তো লিখে রাখতে হবে, লিখে রাখো ভাই, লিখে রাখো যে ব্যর্থ হবাই, এবং তোমাকে সেই ব্যর্থতা নিয়ে চলার সাহস এবং মেন্টালিটি, সেই কনফিডেন্স, বিশ্বাস রাখতে হবে। কারণ বাংলাদেশে তুমি যদি এই বিশ্বাস নিয়ে না চলতে পারো, তুমি জীবনে কিছু করতে পারবে না, তুমি জীবনে একেবারেই কিছু করতে পারবে না।
তোমাকে পদে পদে ভাই ঠেলতে হবে নিজেকে, তোমাকে পদে পদে বাধা দিবে লোকজন। ইভেন তোমার বাপ মাও, যদি তোমার বাবা মা এডুকেটেড না হয় এবং এডুকেশন নিয়ে খুব বেশি কনসার্ন না থাকে, তাহলে তারাও তোমার খোটা দিবে। সো দিন শেষে মুদ্রা কথা হইতেছে, বি শ্যামলেস। নাম্বার আমার কমার্সে আমি ফেল করছি, সো কি হয়েছে? কি হয়েছে? জীবন পড়ে আছে মিয়া, তোমার জীবন তোমার পড়ে আসছে, মেডিকেলের চান্স হয়নি তো কি হয়েছে? এনাফ সেক্টর আছে। আল্লাহ তালা একটা পাখিরে বের করানো হইতেছে খালি পেটে সকালবেলা একটা গাছের খুপড়ির মধ্য থেকে, ঝড় আসলে যেটা ভাঙ্গা যায়, সন্ধ্যাবেলা পাখিরে সেই ঘরেই নিয়ে আসে একদম ভরা পেটে, বাচ্চা থাকলে বাচ্চার জন্য খাবার সে নিয়ে আসে। তোমার রিজিক নির্দিষ্ট, আল্লাহ তালার উপর ভরসা রাখে নিজের সর্বোচ্চটা দিবা এবং কখনো ফ্রাস্ট্রেটেড হবা না। এই যে ফ্রাস্ট্রেশন, আমাদের যারা এর থেকে আসি ভাই, আমাদের আসলে ফ্রাস্ট্রেশনটা নিয়ে কাজ করা উচিত ভাই, কিন্তু আমরা আসলে মানে সেটুসে আমি আসলে মানে টাকার ওদের প্রতি এত অন্ধ হয়ে গেছি যে আমার যেভাবেই হোক পোলাপান্ডে ভুল ভাল পড়ায়া, পোলাপান্ডে বুজুং বাজুং বুঝায়া, পোলাপান্ডে ভয় দেখায়া, চাপ দিয়া, প্রেশার দিয়া কোর্স কিনাইতে হবে, বই কিনাইতে হবে। ট্রু, কিনান কোনো সমস্যা নাই, বাট একই সাথে কাজ করেন যে সামনে হয়তো বা এরকম একটা ভয়ঙ্কর সময় আইসে যাবে যে পোলাপান অ্যাডমিশন রেজাল্টের পর টপাটপ খালি রশিতে ঝুলবো, ফাঁসিতে ঝুলবো, এরকম দিন আসতে বেশি দেরি নেই। সো এখন থেকে আসলে আমাদের যেরকম সতর্ক করার দায়িত্ব, আমাদের তোমাদেরও দায়িত্ব নিজেকে চাপ মুক্ত রাখা, ফ্রাস্ট্রেশনের বাইরে রাখা। ঠিক আছে, ফ্রাস্ট্রেশনের বাইরে রাখা, দ্যাটস ইট। 21, 22, 23 বছর বয়সে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু পুরা মানে বিশ্ব উদ্ধার করে ফেলাইছে, আর আমরা তুমি আসলে 18, 20, 21 বয়সে জীবন ধ্বংস করে ফেলাইতে চাও। সো এটা স্বাভাবিক। আমিও যে খুব বেশি ভালো আছি তা না, ভালো আছি মানে আমার লাইফ মানে আমার স্লিপ সাইকেল পুরা ভাই মেসটা, তুমি চোখ দেখলে বুঝতে পারতেছো। আমি তো বলি ভাই খুব ঘুমাবা, এটার সময় উঠবা, গাইডলাইন দেওয়ার সময় খুব ফাটাফাটি গাইডলাইন দিই, তাই না? কিন্তু আলটিমেটলি আমি তো জানতেছি যে আমার স্লিপ সাইকেল মেসড আপ, আমার খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, আমার এই যে 1 সপ্তাহ ধরে বেশি দৌড়াদৌড়ি হয়েছে বিভিন্ন কারণে, আমার দেহ ছাইড়া দিছে। আমি তো ভাবতেছি আমার অসুস্থ আসবে, অসুস্থ হলে আমার ক্লাস মিস যাবে, আমার তোমাদের পড়ার মিস যাবে, মানসিক একটা চাপ আইসা যাবে, ঠিক আছে না? সো কেউ কখনো পারফেকশনিস্ট হয় না, পারফেকশনিস্ট হইতেও যাও না। পদে পদে তুমি ভুল করবা, ভুল থেকে উঠে দাঁড়াইতে হবে। দ্যাটস দ্য মেসেজ। নেভার এভার গিভ আপ। বেস্ট অফ লাক।